এখন আমরা মাল্টিকালচারালিজমের তৃতীয় পার্টের ভিডিওটা দেখব এবং সেখানে প্রথমেই দুটো ডিফারেন্সিয়েট দিয়ে শুরু করব এবং তারপরে থিঙ্কার এবং তাদের বই, তারা কি কি বই লিখেছেন সেটা দিয়ে শুরু করব। যেমন প্রথমে দুটো দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আনএনকাম্বার্ড সেলফ আর একটা হচ্ছে এনকাম্বার্ড সেলফ, এই দুটোর পার্থক্য দিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে আমরা জানবো আনএনকাম্বার্ড সেলফ বলেছে রিপ্রেজেন্ট এ লিবারাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিভিজুয়াল, মানে এটি একজন ব্যক্তিকে বোঝায় উদারপন্থী ধারণা প্রকাশ করে, মানে বোঝার উদারপন্থী, মানে একজন ব্যক্তিকে বোঝার উদারপন্থী মানে লিবারাল যে আইডিওলজি সেটা প্রকাশ করে। লিবারালিজম মানে হলো ব্যক্তিকে স্বাধীনভাবে দেখা, সে নিজের জীবন নিজের মতো চালাবে। যেমন পশ্চিমা দেশে আমেরিকা, ইউরোপের মানুষ নিজের ধর্ম, পোশাক, চাকরি, জীবনযাপন স্বাধীনভাবে বেছে নিতে পারে। আমাদের ভারতীয় সংবিধানও বলে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে মত প্রকাশ ও ধর্ম পালন করতে পারে। ইন্ডিভিজুয়াল ইজ নট বাউন্ডেড বাই সোশ্যাল রেসপন্সিবিলিটিস, বলছে ব্যক্তি সামাজিক দায়িত্বের ভারে চাপা পড়ে না। মানে এখানে বলা হয়েছে লিবারালিজম চিন্তায় ব্যক্তিকে শুধু সমাজের নিয়ম মানতে হবে না, বরং সে নিজের মতো থাকতে পারবে। যেমন কেউ চাইলো বিয়ে করবে না, একা থাকবে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। আমেরিকায় অনেকেই সিঙ্গেল প্যারেন্টস বা লিভ ইন রিলেশনশিপ বেছে নেয়, সমাজ তাদের চাপ দেয় না। 3 নম্বর সেন্টেন্সে দেখো বলছে রাইট অ্যান্ড লিবার্টি শুড বি গিভেন টু ইন্ডিভিজুয়াল বাই স্টেট এগেইনস্ট সোসাইটি অ্যান্ড স্টেট। এখানে বলছে ব্যক্তিকে সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে রক্ষা করার জন্য রাষ্ট্র তার অধিকার ও স্বাধীনতা দেবে। এখানে বোঝানো হচ্ছে অনেক সময় সমাজ বা রাষ্ট্রই ব্যক্তিকে অন্যায়ভাবে বেঁধে রাখে। হ্যাঁ, যেমন ভারতের সংবিধান রাইট টু ফ্রিডম দিয়েছে, যাতে কাস্ট সিস্টেম বা পুরনো প্রথা দিয়ে কাউকে আটকানো না যায়, যাতে সিভিল রাইটস মুভমেন্ট হয়েছিল, যাতে মানে যারা ছিল তারা তাদের অধিকার পায়। এখানে ইন্ডিভিজুয়াল রাইটসকে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে আনএনকাম্বার্ড সেলফে। এবার আমরা জানবো হচ্ছে এনকাম্বার্ড সেলফ কি, সেটা জানবো। রিপ্রেজেন্টেটিভ মাল্টিকালচারাল অ্যান্ড কমিউনিটেরিয়ান আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিভিজুয়াল, বলছে মানে এটি হচ্ছে বহু সংস্কৃতিবাদী ও সামষ্টিক দৃষ্টিভঙ্গিকে বোঝায়। এখানে বলা হচ্ছে ব্যক্তি আলাদা নয়, বরং সে সমাজ ও সংস্কৃতির অংশ। যেমন ভারতের কোনো গ্রামে একজন ব্যক্তির পরিচয় শুধু আমি নয়, বরং আমি বাঙালি, আমি হিন্দু, মুসলিম, আমি তপশিলি জাতি ইত্যাদি। কানাডা, ভারত এই দেশগুলো মাল্টিকালচারাল, যেখানে ব্যক্তিকে সমাজের অংশ হিসাবে দেখা হয়। ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ইজ কালচারালি এমব্রেডেড, বলছে ব্যক্তির পরিচয় সাংস্কৃতিক ভেতরে নিহিত থাকে, মানে একজনের নাম, ভাষা, পোশাক, উৎসব সবই তার সংস্কৃতির সাথে যুক্ত। যেমন বাংলার একজন মানুষ দুর্গাপূজা বা ঈদে নিজের সংস্কৃতি প্রকাশ করে, আবার আমেরিকার ইন্ডিয়ান কমিউনিটি দীপাবলি পালন করে, এটা তাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। রাইট অ্যান্ড লিবার্টি শুড বি গিভেন অ্যাকর্ডিং টু কালচারাল ভ্যালু অফ সোসাইটি, অধিকার এবং স্বাধীনতা সমাজের সাংস্কৃতিক মূল্যবোধ অনুযায়ী দেওয়া উচিত। যেমন ভারতের সংবিধান উপজাতি অঞ্চলের মানুষদের আলাদা অধিকার দিয়েছে, কারণ তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা করতে হবে। আবার কানাডায় ফ্রেঞ্চ ভাষাভাষী কিউবেক অঞ্চলে বিশেষ সাংস্কৃতিক অধিকার আছে। এখানে গ্রুপ রাইটসকে গুরুত্ব দেওয়া হয়। এখানে ব্যক্তি একা নয়, তার কমিউনিটি অধিকার পায়, মানে গোষ্ঠী। যেমন ভারতের সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ রিজার্ভেশন আছে, আমেরিকায় ব্ল্যাক বা হিস্পানিকদের জন্য স্পেশাল রিপ্রেজেন্টেশন আছে। তো এখানে আমরা জানতে পারলাম আনএনকাম্বার্ড সেলফ এবং এনকাম্বার্ড সেলফ সম্পর্কে। এখন আমরা ডিফারেন্সিয়েট সিটিজেনশিপ সম্পর্কে জানবো। দেখো এখানে কি বলছে, উইল কিমলিকা presented this concept in his book Multicultural Citizenship 1995. উইল কিমলিকা তার মাল্টিকালচারাল সিটিজেনশিপ বইতে এই ধারণা উপস্থাপন করেছিলেন। এখানে বলা হয়েছে উইল কিমলিকা নামক দার্শনিক এই ধারণা দেন। তার মতে বিভিন্ন জাতি সংস্কৃতি এক দেশে একসাথে বাস করলেও তাদের জন্য একই ধরনের নাগরিকত্ব সবসময় যথেষ্ট নয়।
যেমন ধরো ভারতে শুধু সাধারণ নাগরিকত্ব দিলেই হবে না, উত্তর পূর্ব ভারতের উপজাতিদের জন্য আলাদা আলাদা অটোনমাস কাউন্সিল রাখা হয়েছে যাতে তারা নিজস্ব সংস্কৃতি রক্ষা করতে পারে। It argue in support of assigning group differentiate rights and liberties in a political system. এটি রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন ভিন্ন ধর্মী অধিকার ও স্বাধীনতা প্রদানের পক্ষে যুক্তি দেয়। এর মানে হলো সবার জন্য একই ধরনের অধিকার যথেষ্ট নয়, কখনো কখনো কিছু গোষ্ঠীর জন্য বিশেষ অধিকার দরকার হয়। এক্সাম্পল, ভারতের সংবিধান অনুযায়ী সংরক্ষণ মানে রিজার্ভেশন ব্যবস্থা আছে। এটি দলিত, আদিবাসী বা অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণীর জন্য আলাদা অধিকার যাতে তারা সমান সুযোগ পেয়ে থাকে। উইল কিমলিকা সাজেস্টেড three types of rights for this purpose. এখানে বলছে যে উইল কিমলিকার উদ্দেশ্যে 3 ধরনের অধিকারের কথা বলেছেন, অর্থাৎ নাগরিকত্বকে সবার জন্য কার্যকর করতে হলে 3 রকমের বিশেষ অধিকার দিতে হবে। যেমন স্কুলে সবাইকে সমানভাবে পড়াশোনার সুযোগ দিলেই কিছু বাচ্চাকে মানে হচ্ছে স্পেশাল নিডস স্টুডেন্ট অতিরিক্ত সহায়তা দেওয়া হয় যাতে সবাই একসাথে এগিয়ে যেতে পারে তেমনই। তাহলে প্রথম রাইটসটা হচ্ছে যেটা হচ্ছে কালচারাল রাইটস। এখানে বলছি কালচারাল রাইটস অর পলিথনিক রাইটস। কি বলছে? পলিথনিক রাইটস, দ্য রাইটস to practice and profess one culture, সাংস্কৃতিক অধিকার বা বহুজাতীয় অধিকার, নিজের সংস্কৃতি চর্চা করার এবং মান্য করার অধিকার। অর্থাৎ কোনো গোষ্ঠী বা সম্প্রদায় তাদের নিজস্ব ভাষা, পোশাক, খাদ্য, ধর্ম বা উৎসব পালন করতে পারে। উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন উপজাতিরা তাদের নিজস্ব নৃত্য, গান, পোশাক এবং ভাষা রক্ষা করতে পারে। স্কুলে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কালচারাল রাইটসের উদাহরণ। স্কুলে মাতৃভাষায় শিক্ষা দেওয়াও কালচারাল রাইটসের উদাহরণ। এর পরের রাইটসটা হচ্ছে সেলফ গভর্নমেন্ট রাইটস। সেখানে কি বলা হচ্ছে? অটোনমি অফ গভর্নেন্স অ্যাকর্ডিং টু কালচারাল ফিচার্স ইন এ রিলিজিয়ন, ফর এক্সাম্পল ট্রাইবাল অটোনমাস কাউন্সিল ইন ইন্ডিয়া। বলছে সরকারি অধিকার, কোনো অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শাসনের স্বায়ত্তশাসন, উদাহরণ ভারতের উপজাতি স্বায়ত্তশাসিত পরিষদ। অর্থাৎ কোনো বিশেষ সম্প্রদায় বা অঞ্চলের মানুষ তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী নিজেদের সমস্যার সমাধান করতে পারে। যেমন মেঘালয় বা ছত্তিশগড়ের উপজাতিদের অটোনমাস কাউন্সিল আছে যা তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও জমি সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারে। স্পেশাল রিজার্ভেশন রাইটস, রিজার্ভ সিট ইন দ্য লেজিসলেচার ফর কালচারাল মাইনরিটিস। এখানে বলছে যে বিশেষ প্রতিনিধিত্ব অধিকার সাংবিধানিক সংস্থা, বিধানসভায় সাংস্কৃতিক সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন। অর্থাৎ কোনো সম্প্রদায় বা সংখ্যালঘু গোষ্ঠী যাতে রাজনৈতিকভাবে উপস্থিত থাকে তার জন্য তাদের জন্য বিশেষ আসন বরাদ্দ করা হয়। ভারতের সংবিধান অনুযায়ী এসসি, এসটি, ট্রাইবাল রিজার্ভ সিট যেমন লোকসভায় নির্দিষ্ট আসন সংরক্ষিত আছে যাতে দলিত ও উপজাতিরা প্রাসঙ্গিক প্রতিনিধিত্ব পায়। তাহলে আমরা এখানে 3টে রাইটস যেটা খুব ইম্পর্টেন্ট কি কি জানলাম, সে একটা হচ্ছে কালচারাল রাইটস বা পলিথনিক রাইটস, আর একটা হচ্ছে সেলফ গভর্নমেন্ট রাইটস, আর একটা হচ্ছে স্পেশাল রিপ্রেজেন্টেশন রাইটস। তাই তো? হ্যাঁ, এরপরে আমরা জানবো চ্যালেঞ্জ অ্যান্ড ক্রিটিসিজম সম্পর্কে। অ্যাকর্ডিং টু অ্যামি গটম্যান, দ্য মাল্টিকালচারাল থিওরি অফ রাইটস ইউজুয়ালি ক্রিয়েটস এ হার্ডল ইন অ্যাচিভিং সোশ্যাল জাস্টিস। বলছে অ্যামি গটম্যানের মতে বহু সাংস্কৃতিক অধিকার তত্ত্ব সাধারণত সামাজিক ন্যায় অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করে। অর্থাৎ সব সংস্কৃতিকে সমানভাবে স্বীকৃতি দিলে কখনো কখনো সমাজে অন্যায় বা বৈষম্য দেখা দিতে পারে। যেমন কোনো সম্প্রদায়ের পুরনো প্রথা যেমন ডায়রি বা চাইল্ড ম্যারেজ সামাজিক ন্যায়ের অধিকার হানিকর হতে পারে। অর্থাৎ সব কালচারাল প্র্যাকটিস ভালো নয়। Cultural practices are not always perfect and cultural values sometimes become the cause of injustice and exploitation. বলছে সাংস্কৃতিক প্রথা সবসময় নিখুঁত নয় এবং কোথাও কখনো সাংস্কৃতিক মূল্যবোধ অন্যায় ও শোষণের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ সব সংস্কৃতি বা রীতি আমাদের ন্যায় ও সাম্যতার সাথে মেলে না। যেমন কিছু উপজাতি সম্প্রদায়ের মধ্যে পুরুষপতিত্ব মানে হচ্ছে প্যাট্রিয়ার্কি থাকতে পারে যা মহিলাদের অধিকার সীমিত করে। Feminist thinker like Martha Nussbaum
Martha Nussbaum and Susan Moller Okin have criticized multicultural theory for promoting the idea of group rights. Martha Nussbaum ও সুজান মোলার অকিন এর মতে নারীবাদী চিন্তাবিদরা গোষ্ঠী অধিকার ধারণাকে প্রমোট করার কারণে বহু সাংস্কৃতিক তত্ত্বের সমালোচনা করেছেন। অর্থাৎ গোষ্ঠীভিত্তিক অধিকারের ধারণা সবসময় মহিলাদের স্বাধীনতার জন্য ভালো নয়। কোনো সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী নারীদের শিক্ষা ভোটাধিকারের সীমাবদ্ধতা থাকলে কালচারাল অটোনমি মহিলাদের জন্য সমস্যা তৈরি করে। According to feminist thinker, most cultures support a patriarchal mindset. Hence, cultural autonomy could be a problem for women's liberation. বলছে যে নারীবাদী চিন্তাবিদদের মতে অধিকাংশ সংস্কৃতি পুরুষতান্ত্রিক মানসিকতাকে সমর্থন করে, তাই সাংস্কৃতিক স্বায়ত্তশাসন মহিলাদের মুক্তির জন্য সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ কালচারাল অটোনমি সবসময় ভালো নয়, বিশেষ করে যদি সেই সংস্কৃতির নিয়ম নারীদের অধিকারকে সীমাবদ্ধ করে। এক্সাম্পল, কিছু অঞ্চলে মহিলাদের রীতিমতো নিজের ভোটাধিকার বা চাকরি করার অধিকার নেই, তাই কালচারাল রাইটস বা অটোনমি সরাসরি নারীর মুক্তির আনার জন্য কার্যকর নাও হতে পারে। এখন আমরা থিঙ্কার সম্পর্কে জানবো। প্রথমে জানবো বার্লিন কি বলছে। Basic to Berlin philosophical stance was the idea that conflict of value are intrinsic to human life, a position that has influenced post-liberal thinking about multiculturalism. বলছে বার্লিনের দার্শনিক অবস্থার মূল ধারণা ছিল যে মূল্যবোধের সংঘাত মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা পোস্ট উদারবাদী চিন্তায় বহু সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে। মানে যেমন ধরো আধুনিক ভারতের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে আইন ও সংস্কৃতি সংঘাত দেখা দিতে পারে। তার বই হচ্ছে বার্লিন যে বই লিখেছেন তার বই হচ্ছে 4 Essays on Liberty। এবার আমরা জানবো উইল কিমলিকা। হি tried to fit in the ideas of cultural diversity and group differentiate rights within this theory of liberalism. Kimlicka believes that liberalism also contains a broader account of the relationship between the individual and society, and in particular of the individual's membership in a community and a culture. তিনি সাংস্কৃতিগত বৈচিত্র্য ও গোষ্ঠীভিত্তিক ভিন্নাধিকারকে উদারতাবাদের তত্ত্বের মধ্যে ফিট করার চেষ্টা করেছেন। কিমলিকার মতে উদারতাবাদ ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক এবং বিশেষভাবে একজন ব্যক্তির মধ্যে সম্প্রদায় ও সংস্কৃতিতে সদস্যতার বিস্তৃত ব্যাখ্যা দেয়। যেমন উপজাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে মানে অটোনমাস কাউন্সিল উদারনীতি অনুযায়ী ব্যক্তির স্বাধীনতা ও গোষ্ঠী অধিকার একসাথে নিশ্চিত করা যায়। তার বই হচ্ছে মাল্টিকালচারাল সিটিজেনশিপ 1995। তাহলে উইল কিমলিকা যে বই লিখেছেন তার বইয়ের নাম হচ্ছে মাল্টিকালচারাল সিটিজেনশিপ। কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1995। দ্বিতীয় বই হচ্ছে মাল্টিকালচারাল ওডিস তিনি হচ্ছে 2007 সালে লিখেছেন। ওডিসিস এটা লিখেছেন হচ্ছে 2007 সালে। এবার আমরা জানবো যে চার্লস টেলর Politics of recognition is based on the belief of individual needs to be the object of other positive attitudes and the culture have their own unique essence. এখানে বলছে মান্যতার রাজনীতি এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে ব্যক্তিদের অন্যদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিষয় হতে হবে এবং প্রতিটি সংস্কৃতির নিজস্ব অনন্য সার থাকবে। শিক্ষার ক্ষেত্রে আদিবাসী ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করে স্কুলে মাতৃভাষার শিক্ষা দেওয়া। তার বই হচ্ছে চার্লস টেলরের বই হচ্ছে সোর্সেস অফ দ্য সেলফ। কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1992 খ্রিস্টাব্দে সোর্সেস অফ সেলফ লিখেছেন। আরেকটা বই লিখেছেন সেটা হচ্ছে মাল্টিকালচারাল অ্যান্ড দ্য পলিটিক্স অফ রিকগনিশন। দ্য মাল্টিকালচারাল অ্যান্ড দ্য পলিটিক্স অফ রিকগনিশন 1994 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন। এবার আমরা জানবো ভিকু পারেখ সম্পর্কে। হি রিজেক্ট universalist liberalism and supported the idea of pluralism in society. He supported the idea of positive discrimination মানে হচ্ছে reservation for creating opportunities for cultural minority groups. তিনি সর্বজনীন উদারতাবাদকে প্রত্যাখ্যান করেন এবং সমাজে বহুবচনতার ধারণাকে সমর্থন করেন। তিনি সাংস্কৃতিক সংখ্যালঘুদের জন্য সুযোগ তৈরি করতে ইতিবাচক বৈষম্য সমর্থন করেছেন, মিনস রিজার্ভেশন।
যেমন ভারতের সংরক্ষিত আসন এসসি এসটি ট্রাইবাল রিজার্ভ সিট হলো ভিখু পারেখের নীতির বাস্তবায়ন। তার বই হচ্ছে কালার কালচার অ্যান্ড কনসিভাসনেস, 1974 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন। ভিখু পারেখের বইয়ের নাম কি? কালার কালচার অ্যান্ড কনসিভাসনেস, 1974 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন। আর তার আরেকটা বই কি? রিথিঙ্কিং মাল্টিকালচারালিজম, কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড পলিটিক্যাল থিওরি, 2002। আরেকটা বই যেটা লিখেছিলেন সেটা হচ্ছে রিথিঙ্কিং মাল্টিকালচারালিজম, কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড পলিটিক্যাল থিওরি, 2002। জেমস টলি, he portrayed modern constitutionalism as a form of imperialism, that denies indigenous modes of self-government and land appropriation. তিনি আধুনিক সংবিধানতন্ত্রকে সাম্রাজ্যবাদের একটি রূপ হিসাবে চিত্রিত করেছেন, যা স্বদেশী জনগোষ্ঠীর শাসন ও জমি অধিকারকে অস্বীকার করে। যেমন ভারতের সংবিধানের পর, ভারতের স্বাধীনতার পর কংগ্রেস প্রশাসনের নীতি অনেক উপজাতি জমি দখল এবং স্বায়ত্তশাসন বহু হ্রাস করেছেন। তার বই হচ্ছে স্ট্রেঞ্জ মাল্টি পলিসিটি। কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1995 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন। তারিক মুদত, he is critical of forces secularization of society. He said radical secularism can be only achieved by illiberal means. According to him, cultural diversity is important, and he supported the idea of multicultural theory against the growing opposition due to the radical Islamism and immigration crisis. তিনি সমাজের ধর্ম নিরপেক্ষীকরণ প্রক্রিয়ার সমালোচক। তিনি বলেছিলেন র্যাডিক্যাল সেকুলারিজম কেবল অউদার মানে হচ্ছে ইলিবারাল পদ্ধতিতে অর্জনযোগ্য। তার মতে সাংস্কৃতিক বৈচিত্র্য গুরুত্বপূর্ণ এবং তিনি বহু সাংস্কৃতিক তত্ত্বের ধারণাকে সমর্থন করেছেন, বিশেষ করে র্যাডিক্যাল ইসলামিজম এবং অধিবাসী সংকটের কারণে বাড়তে থাকা প্রতিরোধের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সাম্প্রতিক নীতি এবং সামাজিক অন্তর্ভুক্ত নিশ্চিত করতে তার তত্ত্ব ব্যবহার করা হয়েছে। তার বই হচ্ছে মাল্টিকালচারাল পলিটিক্স, রেসিজম, এথনিসিটি অ্যান্ড মুসলিম ইন ব্রিটেন, 2005 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন। মাল্টিকালচারালিজম এ সিভিক আইডিয়া, 2007 সালে তিনি লিখেছেন। তাহলে তার দুটো বইয়ের নাম হচ্ছে কি? মাল্টিকালচারালিজম পলিটিক্স হচ্ছে রেসিজম, এথনিসিটি অ্যান্ড মুসলিম ইন ব্রিটেন, 2005 খ্রিস্টাব্দে, মাল্টিকালচারালিজম এ সিভিক আইডিয়া, 2007 খ্রিস্টাব্দে। এবার আমরা কিছু বইয়ের থিঙ্কার এবং তাদের বই সম্পর্কে জানবো। যেমন হচ্ছে স্টুয়ার্ট হল, তার বই ফেমাসলি নোন অ্যাজ এ গডফাদার অফ মাল্টিকালচারালিজম। স্টুয়ার্ট হলের যে বই, তার বই পরিচয় কি? গডফাদার অফ মাল্টিকালচারালিজম। হি রোট, তিনি যে বই লিখেছেন কোশ্চেন অফ কালচারাল আইডেন্টিটি, 1996 খ্রিস্টাব্দে। তাহলে স্টুয়ার্ট হল তিনি নোন হচ্ছে গডফাদার অফ মাল্টিকালচারালিজম এবং তার বইয়ের নাম হচ্ছে কোশ্চেন অফ কালচারাল আইডেন্টিটি, 1996 খ্রিস্টাব্দে। এবার আমরা থিঙ্কার এবং তাদের বই জেনে নেব। ঈশান বার্লিনের বই হচ্ছে ফেমাস 4 এসে অন লিবার্টি। ঈশান বার্লিন তিনি বই লিখেছেন, তার বইয়ের নাম হচ্ছে 4 এসে অন লিবার্টি। উইল কিমলিকা, মাল্টিকালচারাল সিটিজেনশিপ, 1995। মাল্টিকালচারাল ওডিসিস, 2007 খ্রিস্টাব্দে। চার্লস টেলর, তার বই হচ্ছে সোর্স অফ দ্য সেলফ, 1992 খ্রিস্টাব্দে। চার্লস টেলর, সোলফ অফ দ্য সেলফ, 1992 খ্রিস্টাব্দে এবং তার আর একটা বই মাল্টিকালচারালিজম অ্যান্ড দ্য পলিটিক্স অফ রিকগনিশন। চার্লস টেলর দুটো বই লিখেছেন, সোর্স অফ দ্য সেলফ, 1992 খ্রিস্টাব্দে এবং মাল্টিকালচারালিজম অ্যান্ড দ্য পলিটিক্স অফ রিকগনিশন। ভিখু পারেখ, তার বই হচ্ছে কালার কালচার অ্যান্ড কনসিভাসনেস, 1974 খ্রিস্টাব্দে। আর একটা বই লিখেছেন তিনি রিথিঙ্কিং মাল্টিকালচারালিজম, কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড পলিটিক্যাল থিওরি, 2002 খ্রিস্টাব্দে। জেমস টলি, তার বই লিখেছেন হচ্ছে স্ট্রেঞ্জ মাল্টিপলিসিটি, 1995 খ্রিস্টাব্দে। জেমস টলি, তার বই লিখেছেন মাল্টিপলিসিটি, 1995 খ্রিস্টাব্দে। তারিক মদুদ, তার বই হচ্ছে মাল্টিকালচারাল পলিটিক্স, রেসিজম, এথনিসিটি অ্যান্ড মুসলিম ইন ব্রিটেন, 2005 খ্রিস্টাব্দে এবং তার বই হচ্ছে মাল্টিকালচারালিজম এ সিভিক আইডিয়া। দুটো বই লিখেছেন তিনি, তার বই হচ্ছে মাল্টিকালচারাল পলিটিক্স, রেসিজম, এথনিসিটি অ্যান্ড মুসলিম ইন ব্রিটেন, আর মাল্টিকালচারালিজম এ সিভিক আইডিয়া কে লিখেছেন? তারিক মুদত। স্টুয়ার্ট হল, তার বই কোশ্চেন অফ কালচার আইডেন্টিটি, কত খ্রিস্টাব্দে? 1996 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন।